আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি বিশেষ হেলিকপ্টার বিধ্বস্ত, 11 সেনা নিহত। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরও জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ঐক্য আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরায়েলি সন্ত্রাসবাদদের মূল পাঠনের চাবিকাঠি মুসলিম ঐক্য, বললেন পেজেশকিয়ান। এবং সবশেষ জানিয়ে দিব আমেরিকার আদালত যেভাবে ট্রাম্পকে শাস্তি থেকে রেহাই দিচ্ছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি বিশেষ হেলিকপ্টার বিধ্বস্ত, 11 সেনা নিহত। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিশেষ ইউনিট 669 এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 3 সেনা নিহত এবং 8 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা রাফাতে এ দুর্ঘটনা ঘটে বলে হেলিকপ্টারটির প্রযুক্তিগত ত্রুটির কারণ দুর্ঘটনা শিকার হয় বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যম বরাতে আল মায়াদিনে প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটি একজন আহত ইসরায়েলি সেনাকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। হামাসের স্নাইপার হামলায় ওই সেনা আহত হয়েছিলেন। আহত ওই সেনা সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। ইউনিট 669 মূলত দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর একটি বিশেষ কৌশলগত উদ্ধার ইউনিট হিসেবে পরিচিত। এটি স্থল, আকাশ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রমে দক্ষ এবং ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম অভিজাত ইউনিট হিসেবে বিবেচিত হয়। এদিকে হতাহতের এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিংসতার মধ্যে এই দুর্ঘটনাটি ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য আরও একটি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পার্স টুডে লেবাননের হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলেছে, গাজা, লেবানন বা অঞ্চলের অন্য কোথাও ইসরায়েলের লক্ষ্যবস্তু অর্জিত হবে না। লেবানন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাসেন হাফিজউদ্দিন সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদাতের 40তম দিবসের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে গাজা আজ ও দক্ষিণ লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। পার্স টুডে রিপোর্ট অনুসারে শেখ সাফিউদ্দিন আরো বলেছেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়ায় আজ দখলদার ইসরায়েল হতাশ ও বিস্মিত। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান আরো বলেছেন, গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যদের আক্রমণ থেকেও বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। আল আকসা শহর অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র ও সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সাইয়েদ হাশেম হাফিউদ্দিন বলেছেন, লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। সে কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিতে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। আল আকসা ঝড় অপারেশনে 11 মাস পরেও ইসরায়েল গাজা অপরাধ, গণহত্যা, হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ত্রাণ সংস্থাগুলোতে বোমা হামলা ছাড়াও আরও কিছুই অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজা ইসরায়েলি হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 94,000-এরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ঐক্য আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ঐক্য আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এজন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে এক চেতনার বলিয়া হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের 162তম পররাষ্ট্র অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থনের কারণে তুর্ক এবং মিশরের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়। এর মধ্যে চলতি মাসের সপ্তাহে 12 বছর পর তুর্কি সফরে যান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এবার দীর্ঘ 13 বছর পর তুরস্ক প্রথমবারের মতো আরব লীগের মন্ত্রী পর্যায়ে বৈঠকে যোগ দেন। আরব লীগের বৈঠকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক পদক্ষেপ এবং গাজা হত্যা বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার বার্তা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। চলমান পরিস্থিতিতে আরব লীগের সক্রিয়তা কিছুটা হলেও ফিলিস্তিনবাসীদের জন্য ইতিবাচক খবর, কারণ আরব লীগ অচল থাকলে
থাকলে সবচেয়ে বেশি ফায়ার তুলবে ইসরায়েল। হাক্কান ফিদান বলেন, হারাম শরীফ তৃতীয় পবিত্র মসজিদ আকসা এর পরিচয় ও বিশেষত্ব রক্ষা যা যা করার দরকার মুসলিম বিশ্ব তা করবে। জেরুজালেম ও মসজিদের আকসা ঐতিহ্য পরিচয় ও বিশেষত্ব পরিবর্তনে ইসরায়েল বেপরোয়া হয়ে উঠেছে। নিয়মিত হারাম শরীফে তাণ্ডব ও নির্লজ্জ উস্কানির লক্ষ্যে পুলিশ সুরক্ষা ও শত শত উগ্র ইহুদিবাদী সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, এক চেতনায় বলিয়া হয়ে ইসরায়েল ও তাদের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরুদ্ধে আমরা সম্মিলিত পদক্ষেপ নিব। আমরা দেশ মুসলিম দেশ, ফিলিস্তিনি গ্রুপ ও জাতিসংঘের মতো স্থানগুলোকে আমি তাদের অবস্থান ও ক্ষমতা জোরদার করার অনুরোধ জানাচ্ছি নিজ অবস্থান ও ক্ষমতার সঠিক ব্যবহার। একমাত্র তখনই আমরা এই বর্বরচিত যুদ্ধচক্র থামিয়ে দিতে সক্ষম হব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সংযোগের আগে দফায় আগ্রাসনের দায় সারবার দেখানোর পরিণতিতে আমাদের কাজ ভয়াবহ রক্তপাত দেখতে হচ্ছে। এবার আমাদের আগের মতো হওয়া যাবে না। যারা এসবের জন্য দায়ী তাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে অপরাধী সাব্যস্ত করতে হবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। যারা খুনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ নেবে তারাও গণহত্যার জন্য সমান দায়ী থাকবে। তুরস্ক সর্বশেষ আরব লীগের বৈঠকে অংশ নিয়েছিল 2011 সালে কায়রোতে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান আরব লীগের মন্ত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। বর্তমান আরব লীগের 22টি সদস্য রাষ্ট্র রয়েছে। 1945 সালের মার্চ মাসে কায়রোতে 7 আরব দেশ নিয়ে গঠিত হয়। বাগদাদ সফরে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি সন্ত্রাসবাদের মূল উৎপাটনের চাবিকাঠি মুসলিম ঐক্য, জানালেন পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের এই ঐক্য ইহুদিবাদী সন্ত্রাসবাদদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। আজ রাজধানী বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে সীমানা নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন, যা ইউরোপীয় ইউনিয়নের মতো জোট গঠনের দিকে এগিয়ে নিবে। পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইহুদি ইসরায়েলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে। তিনি ইরান ইরাক সম্পর্কে ঐতিহ্য ও কালজয়ী দিকের প্রতি ইঙ্গিত করে বলেন, দুই দেশের মধ্যে স্থায়ী আর্থিক ও অর্থনৈতিক চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্কের আরও জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যৌথ সহযোগিতা দরকার। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার আরও বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। একই প্রেক্ষাপটে তিনি বিশেষজ্ঞ কমিটির আহ্বানের জানান, যা দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করতে পারে। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট রশিদ লতিফ পেজেশকিয়ানের সফরকে স্বাগত জানান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিস এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিনের স্মৃতি প্রতি সম্মান জানান। গত মে মাসে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা শহীদ হন। তিনি দুই দেশের মধ্যে আরো চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ঘটনাকে আমেরিকার আদালত যেভাবে ট্রাম্পকে শাস্তি থেকে রেহাই দিচ্ছে। পার্স টুডে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের ঘটনা আমেরিকার বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচার 1 মার্চ গত 6 সেপ্টেম্বর এক নির্দেশে সাজা ঘোষণা দিন 26 নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বে করতে আগে থেকে নানা আইনি কৌশল অবলম্বন করছেন তার আইনজীবীরা। এর আগে 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। নিউ ইয়র্কের একটি আদালতে সম্প্রতি সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের রাইট টু সাইলেন্ট মামলায় সাজা ঘোষণা করা হয়। মার্কিন সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ দাবি করে আসছে যে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করে থাকে, কিন্তু যেসব মামলায় ট্রাম্পের অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলো স্থগিত করার ঘটনা দেশটির বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। পার্স টুডে এই নিবন্ধে আমরা ডোনাল্ড ট্রাম্পের অপরাধ বিরুদ্ধে মার্কিন বিচার ব্যবস্থা নীরবতা সম্পর্কে রেসালাত পত্রিকা হানিফ গাফারির লেখা একটি প্রতিবেদন পত্রবদ্ধ তুলে ধরেছি। তিনি লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্য নির্বাচনে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা এক অপরাধ জড়িত থাকা অভিযোগে না আনা হলেও চলতি বছরের জুনে এই সংক্রান্ত মামলা স্থগিত করা রায় দিয়েছে জর্জিয়া আপিল আদালত। ট্রাম্পের বিরুদ্ধে আনা 4টি ফৌজদারি মামলার একটি ছিল এটি, কিন্তু আদালত ট্রাম্পের সুরক্ষা নিশ্চিত করেছে। এক্ষেত্রে আমরা পর্নোগ্রাফি চলচ্চিত্র অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের ঘুষ দেওয়ার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেনি।